আমার ছোটবেলায় যার সাথে সম্পর্ক ছিল আমি কিন্তু তার সাথে টাকার জন্য সম্পর্কে ছিলাম না। বরং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি টাইম ও ফোন করে করে টাকা চেয়েছে। আর কথা বলছিলাম না, আমি কাঁদছিলাম, নিজেই নিজের রাগ হচ্ছিল, কষ্ট পেয়েছি। ভাই কি কালক্রমে ভুল করে সালা একটা এক্স কে মেসেজ করে দিয়েছিলাম, পুরো ফালতু কেস খেয়ে গেলাম। এতদিন ধরে যে ব্যাপারটাকে বয়ফ্রেন্ডকেও লুকিয়ে যাব, চেপে রাখবো, তারপরে এসে আমি 2 বছর পর ওদের একটা গুড মোমেন্টসে এসে সেটাকে তুলে ধরে আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা কিছু করার চেষ্টা করবো, এটা নোংরামি। দেখো, কষ্ট আমি 2 বছর আগে জানলেও যেটা হতো, আমি 2 বছর পরে জেনেও সেম হচ্ছে। সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ ইউটিউবার ইনফ্লুয়েন্সার গৌরব তপাদার। কয়েক বছর আগে নৃত্যশিল্পী প্রিয়াঙ্কাকে বিয়ে করেছেন গৌরব। সম্প্রতি তারা মা বাবা হতে চলেছেন। কিন্তু এই সব কিছুর মধ্যেই গৌরবের ব্যক্তিগত জীবন নিয়ে জোর বিতর্ক সোশ্যাল মিডিয়ায়। প্রায় 2 বছর আগে প্রিয়াঙ্কার সঙ্গে রেজিস্ট্রির পর প্রাক্তন অন্তরা দেকে মেসেজ করেন গৌরব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার লাইভে আসেন অন্তরা এবং গৌরবের করা যাবতীয় ভয়েস মেসেজ থেকে স্ক্রিনশট সবকিছুই প্রকাশ্যে আনেন অন্তরা। এবং যে বিষয় নিয়ে নানান রকম ট্রোলিং থেকে বিতর্ক, সরগরম হয়ে রয়েছে নেট মাধ্যম। কি বলছেন গৌরব প্রিয়াঙ্কা? কেনই বা প্রাক্তনকে মেসেজ করেছিলেন গৌরব? জেনে নিন। সোশ্যাল মিডিয়া যেটা নিয়ে বিতর্ক চলছে, আমি সেটা নিয়ে প্রথমেই জিজ্ঞাসা করছি যে এই যে প্রাক্তন এবং বর্তমান দুটো সম্পর্ক নিয়ে একটা জলঘোলা চলছে এবং সেখানে তোমার একটা মেসেজ, যেটা অডিও মেসেজ এবং কিছু স্ক্রিনশট, তো সেটা একটু বলো যে মেসেজগুলো ঠিক কত বছর আগে বা কোন সময়ের মেসেজ? এগুলো প্রায় 2 বছর আগের, 2 বছর কি 2.5 বছর আগের এরকম সময় হবে। আর কি, আর বাকি কি জানতে চাও বলো? হ্যাঁ, সেই মেসেজগুলো এই মুহূর্তে যখন সামনে আসে সেটা কেন? এর অবাক লাগে না যে 2 বছর আগে কারোর মেসেজ সেটা 2 বছর পর সামনে আসে, আবার সেই সময়টায় যখন তারা সর্ট আউট হয়ে গেছে, তাদের মতন চলছে, তাদের জীবন কাটাচ্ছে। এবার যদি কারোর সমস্যাই থাকে তাহলে যেই মুহূর্তে মেসেজ করেছি সেই মুহূর্তে সমস্যাটা উদয় হওয়া উচিত। সমস্যাটা 2 বছর বাদে উদয় হচ্ছে, যেই সময় আমরা প্রেগনেন্ট, বাচ্চা হতে চলেছে, সেই সময় যখন এই ধরনের মেসেজ আপলোড করা হয় বা স্ক্রিনশট আপলোড করা হয়, তখন এর পেছনে একটা ক্লিয়ার ইন্টেনশন বোঝাই যায়। প্রিয়াঙ্কা বলুক, ওটা বেটার হবে। আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে তোমার এবার একটা মুহূর্ত, যেটা একটা নতুন অধ্যায় শুরু হওয়ার মতো, সেখানে যখন সম্পর্কে একটা কোথাও কি বলবো বিতর্ক তৈরি হচ্ছে, সেটা তোমাদের দাম্পত্যকে এফেক্ট করছে কিনা সেটা জিজ্ঞেস করি। এবং তুমি একটা পোস্ট করেছিলে আজকে সকালে যে আমি ক্ষমা করে দিচ্ছি, সেটা নিয়ে যদি দেখতে পারো। হ্যাঁ, আমার মনে হয় যেটা গৌরব বলল, দেখো, কষ্ট আমি 2 বছর আগে জানলেও যেটা হতো, আমি 2 বছর পরে জেনেও সেম হয়েছে। তবে হ্যাঁ, একটা এফেক্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আমার যে কষ্টটা হয়েছে সেটা একটু কমেছে, কারণ ওটা 2 বছর আগেকার ঘটনা। এবং 2 বছর আগেকার ঘটনা নিয়ে আমি যত জলঘোলা করব, মানুষ মাত্রই ভুল হয়, রক্ত মাংসে গড়া। তো সেই মানুষটাকে যদি আমি ক্ষমা না করতে পারি, আমি যদি ক্ষমা না করি, আমার মনে হয় আরও 10টা মানুষ তাকে কে কী ক্ষমা করলে আমার যায় আসে না। আমি পরিবারের মধ্যে পড়ি, আমি ওর কাছের মানুষ, আমি ওর পরিবার। তো সেই পরিবারের দায়িত্ব সবসময় একসাথে পরিবারটাকে একজোট করে নিয়ে যাওয়া। তো সেটা আমার দায়িত্ব। যখন আমি জানি না, আমি আজকালকার দিনের জেনারেশনকে অতটা ভ্যালিউ হয়তো করতে পারি না, তার কারণ হচ্ছে থিঙ্কিং লেভেলটা কোথাও ম্যাচ করে না। আমার মা বাবাকে দেখে এসেছি, সারা জীবন যুদ্ধ করেছে, ঝামেলা করেছে, 10 মিনিটে আবার ঠিক করেছে, কখনো ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, কখনো আবার ম্যাচ করেছে। সেই ঘুরে ফিরে একসাথে ওই দুটো মানুষ হাজার সমস্যার পরেও একসাথে থেকেছে। তো আমি যখন তাদের দেখে, আমি তাদের সন্তান, আমি তাদের থেকে শিক্ষা পেয়েছি। আমি চাইবো যে আমার পরিবারটা সবসময় একসাথে হয়ে থাকুক, একজোট হয়ে থাকুক। ভুল মানুষ মাত্রই হয়, সুতরাং ক্ষমাটা পরম ধর্ম আমাদের মানুষ রূপে।
প্রথম যখন অডিও মেসেজটা তোমরা দেখতে পাও সোশ্যাল মিডিয়ায়, আমি প্রিয়াঙ্কা থেকে দিয়ে আবারও বলছি যে যখন আসে তখন তোমার একটা মানসিক তো একটা সমস্যা হতেই পারে যে হঠাৎ করে একটা মেসেজ যেখানে তুমি নিজে একটা মা হতে চলার একটা মুহূর্ত, সেখানে তোমার শারীরিক কিছু সমস্যা চলতে থাকে, তো সবটা নিয়ে এবং একটা স্ক্রিনশট যে প্রথম বউ, এটা ভীষণ কোট করা হচ্ছে, কি মনে হয়েছে? দেখো, প্রথম বউ বলে দিলে আমরা ছোটবেলা থেকে এরকম প্রচুর বড় বউ খেলা খেলেছি। আমি তো আমার অনেক পুরনো একটা গার্লফ্রেন্ডের সাথে বাচ্চার নামও ঠিক করে ফেলেছিলাম। আমার মনে হয় এটা অনেকেই করেছে জীবনে, হ্যাঁ, অনেকে করেছে, মানে সবাই প্রায়, মানে ছোটবেলায় তুই করিসনি? একটা প্রেম করেছিস, বাবা তুমি আমার বর, তুমি আমার বউ, তারপর একটা বাচ্চার নাম হচ্ছে, আমাদের বাচ্চা হলে ওর নাম দেবো এক্স, এরকম একটা নাম দিয়ে দেবো। তো হ্যাঁ, ওটাই যে বর বউ খেলাটা ছোটবেলায় অনেক খেলেছি, এবং এরকম প্রচুর বর বউ লাগে যখন যার সাথে সম্পর্কে থাকি, তখন তাকেই মনে হয় সেই আমার বউ, আমার মানে বিবাহিত স্ত্রী হয়তো ওই হবে। কিন্তু যখন সেটা হয় না, আমি ওর ইমোশনটাকে রেসপেক্ট করি, অফকোর্স। যা হয়, 7 বছর একটা মানুষের সাথে থাকা সংসারের থেকে বড় কিছু নয়। 7 বছর থাকাটাও কিন্তু একটা সংসারেরই মতন। তো হিসেব মতন দেখতে গেলে প্রথম বউ, বাট লিগালি যদি কথাটা বলো, এখানে তো অনেক প্রথম, দ্বিতীয়, তৃতীয় তাহলে চলে আসবে ওর জীবনের ঘটনা বলতে গেলে, তো সেটা আর আসছি না। বাট হ্যাঁ, লিগালি যেহেতু বউয়ের পার্টটা আমাকে ও দায়িত্ব সহকারে অধিকারটা দিয়েছে। আমার ব্যাপারটা হচ্ছে যে আমি তো তাও যা করি সবকিছু ওপেনলি করি। এবার আমার কাছে এমন মেসেজ আছে, স্ক্রিনশট আছে, তাদেরই বন্ধু বান্ধবরা আমায় পাঠিয়েছে, যেখানে কিন্তু মানে হচ্ছে তাদের যে লুকোনো বয়ফ্রেন্ড, তার ছবি, তার সমস্ত কথাবার্তা, সেগুলো আমার কাছে কিন্তু রয়েছে, এমনটা নয় যে নেই। কিন্তু ব্যাপারটা কি বলতো, কোনো মহিলাকে নেই, মানে এতদিন ধরে যে ব্যাপারটাকে বয়ফ্রেন্ডকেও লুকিয়ে যাব, চেপে রাখবো, তারপরে এসে আমি হচ্ছে 2 বছর পর ওদের একটা গুড মোমেন্টসে এসে সেটাকে তুলে ধরে আমি একটা মানে সোশ্যাল মিডিয়াতে একটা কিছু করার চেষ্টা করবো, এটা নোংরামি। তার কারণ হচ্ছে আমি যদি তাকে মেসেজ করে থাকি, সেই মেসেজটা সেটা সম্পূর্ণ একটা অনুভূতি থেকে মেসেজ করা, এবং সেটা একটা ব্যক্তিগত জায়গা থেকে মেসেজ করা, এবং ব্যক্তিগত জায়গার কোনো মেসেজ আমি যেটা করি যে আমি তো আমার এক্সের সাথে সমস্ত মেসেজ আমি মানে আমার কাছে নেই, আর মেসেজগুলো আমি রাখিনি সেই মেসেজগুলোকে। তার কারণটা হচ্ছে আমার আর সেটার প্রয়োজনীয়তা নেই। তার যদি প্রবলেম হতো সে তখনই আমায় ব্লক করে দিতে পারতো, সে বলতে পারতো যে আমি তোমার সাথে কথাই বলতে চাই না, বা সে আমাকে আমার নামে লিগালি কোনো অ্যাকশন নিতে পারতো, যেখানে আমি তাকে কোনো রকম শ্লীলতাহানির কথা বলিনি, আমি তার সাথে কোনো রকম খারাপ কথা বলিনি, আমি কোনো এমন কিছু বলিনি যেখানে কিনা গিয়ে তাকে ব্যক্তিগতভাবে প্রচণ্ডভাবে আঘাত করা হচ্ছে, এমন কিছু বলিনি। একটা সম্পর্কে ছিলাম, মনে পড়েছে, মেসেজ করে ফেলেছি। আমার মনে হয় এটা প্রচুর মানুষই জীবনে কখনো না কখনো করেছে, যারা ফেসবুকে এই সময় সত্যি যাচ্ছে তারাও কখনো না কখনো করেছে, সবাই কখনো না কখনো করেছি। তবে হ্যাঁ, তারপর বাঁশও খেয়েছি, ওটা না করলে আজকে এই দিনটা দেখতে হতো না। কিন্তু দেখো, চাইলে একজন মহিলাকে নিয়ে কুৎসা তো রটানো যেতেই পারে। একটা সম্পর্কে যখন এতদিন ধরে ছিলাম, সেই সময় তো সব ভুল তো আর আমার হতে পারে না রে বাবা। কারণ তাকে এই যে সে যে বলছে যে 50,000 টাকা চাকরি না করলে আমি নাকি বলেছি বিয়ে করব না, আসলে সে ব্যাপারটা ভুল পোর্ট্রে করছে। সে কোনো কাজ করতো না, সে সারাদিন বসে হয়তো ফোন ঘাঁটছে, রিল দেখছে। তো আমি তাকে যখন বলতাম যে কাজ কর, কারণ তখন আমরা সদ্য বড় হচ্ছি, আমাদের হয়তো 22-23 বছর বয়স, বড় হচ্ছি, আর আমার ফ্যামিলির অবস্থা এরকম ভালো ছিল না যে আমার বাবা আমাকে খাওয়াবে। সো সেখানে আমার কাছে কাজ করা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কোনো ছেলের জীবনেই কাজ করাটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং একটা ছেলেও চাইবে যে তার যে ওয়াইফ হবে সেও কাজ করুক, সেও স্বাবলম্বী হোক, সে নিজের পায়ে দাঁড়াক। সেই জন্য কিন্তু আমি ওকে মেকআপ ক্লাসে ভর্তি করে দেওয়া, এবং এগুলো সমস্ত প্রমাণ রয়েছে, এমন নয় যে আমি প্রমাণ ছাড়া কথা বলছি। মেকআপ ক্লাসে ভর্তি করে দেওয়া, তার মেকআপ ক্লাসে ভর্তি করা মানে শুধু গিয়ে ভর্তি করা নয়, টাকা দিয়ে ভর্তি করা, যাতে তুই কিছু তো একটা কর, যাতে তুই কিছু একটা করে নিজের পায়ে দাঁড়াতে পারিস। স্বাবলম্বীটা দুটো ক্ষেত্রেই ম্যাটার করে, এটা ছেলে মেয়ে নয়। হ্যাঁ, সবার ক্ষেত্রে স্বাবলম্বী হওয়া ম্যাটার করে। যে মানুষটার ব্যাপারে আমরা আলোচনা করছি, এই যে ফোনটা দিয়ে লাইভ হচ্ছে না, সেই ফোনটার বিলটাও আমার কাছে রয়েছে, যে আমি ওর ফোনটা দেখলাম খারাপ হয়ে গেছে, আমি ইনস্ট্যান্ট গিয়ে চল তোকে একটা ফোন কিনে দিই এখনই। এগুলো না কেন বলো তো বলি না, তার কারণ কাউকে কিছু দিয়ে বা কারোর জন্য কিছু করে তারপর যদি তাকে নিয়ে আমি বলতে থাকি, সেই কথাটা যদি আমি বারবার বলতে থাকি, তাহলে আমার নিজেকে খুব ছোট মনে হয় যে আমি সময়ের একটা সম্পর্কে। হ্যাঁ, আমি যখন ওই সম্পর্কটায় ছিলাম আমি রেসপেক্ট করেছি, কিন্তু পরবর্তীকালে যখন দেখছি যে মানে আমরা
তার ফ্যামিলির দিক থেকে টাকা পয়সার প্রবলেম, তার বাবার ব্যবসায় প্রবলেম, সেখানে আমার টাকা দেওয়া, তার বন্ধুরা আমার কাছে স্ক্রিনশট রয়েছে সমস্ত কিছু, তার বন্ধু আমার কাছে হঠাৎ করে 2025 সালে টাকা ধার চাইছে, যে বন্ধু এখন ফেসবুকে আমাকে নিয়ে খারাপ কথা বলছে, আমার কাছে স্ক্রিনশটটা আছে, কিন্তু আমি কিন্তু তোমাকে দেখাতে পারি যে ও কিন্তু আমার কাছে টাকা চাইছে। আরেকজন ওর বন্ধু যে আমাকে নিয়ে খারাপ কথা বলছে, ছোট থেকে আমারই বাড়িতে বড় হয়েছে, খেয়েছে দিয়েছে, গরিব ছেলে, বাইরে থেকে যখনই সোনার কাজ করতো এখানে এসে ও আমার বাড়িতেই থাকতো, আমার বাড়িতেই খেত, আমার সাথে কত রাত ও থেকেছে, কত মোমেন্ট শেয়ার করেছে, সেই ছেলেটাই কিন্তু আমাকে ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে সমস্ত কিছু খবরগুলো দিয়েছে। আবার সেই ছেলেই পরে গিয়ে বলছে যে হচ্ছে সে ওকে সাপোর্ট করছে ওটাই। মানে আমার বক্তব্য হলো যে কেন, এবার ও বলছে যে ক্ষমতার জোর, আমি কি তৃণমূল করি না বিজেপি করি যে আমার ক্ষমতার জন্য কি আমি কাউন্সিলর? আমি একটা খুব সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার, আমার ক্ষমতার জোরের কি আছে? এবার এইগুলো নিয়ে না বলতে ভালো লাগে না, তার কারণ কোনো মহিলাকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে এসে কুৎসা করবো, কোনো দেখো আমি যদি আমার প্রাক্তনকে নিয়ে যদি কথা বলতে চাইতাম, একটা বক্তব্য আছে, মানে এই ক্ষেত্রে হতে পারে এটা সম্পূর্ণ ওরা এতদিন ধরে থেকেছে, এটা ওদের সম্পর্ক, আমার এখানে বলার কোনো জায়গা নেই। বাট যেভাবে পোর্ট্রে করা হচ্ছে ইন ফ্রন্ট অফ অডিয়েন্স, আজকে ও আমাকে স্বাবলম্বী হওয়ার জন্য বলেছে, আমি কি জব করতাম না, আমি কি কাজ করতাম না, আমি করতাম, কিন্তু আমাকেও বলেছে যে তুমি যে নাচটা করো, তুমি সোশ্যাল মিডিয়াতে যদি তুমি সেটাকে তুলে ধরতে পারো, তাহলে আমার মনে হয় অনেক বেশি মানুষ তোমার এই আর্টটাকে চিনতে পারবে। যেভাবে আমি নিজেকে মানে আমি কখনো নিজেকে দেখিনি, আমাকেও দেখাতে সাহায্য করেছে। আমার মনে হয়েছে কোথাও যে সে নিজেও কিন্তু একজন প্রতিবাদী নারী, তো যখন সে প্রতিবাদটা করছে তখন ছেলে আর মেয়ে এখন ইকুয়ালিটি বোঝায় সবাই কাজ করে বলে, কারণ আমরা নিজেরা নিজেদের ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারি। সেই লাইফটা যদি আমার লিড করতে হয় তাহলে আমাকে হাতে পয়সা ইনকাম করতে হবে। এটা একটা নিজের ফ্যামিলিকে দেখার জন্য তো পয়সা ইনকাম করতে হবে। মানে ওর বাবার যখন স্ট্রোক হলো, ওর বাবা যখন হসপিটালে ভর্তি হলো, ও যদি একটা টাকা ইনকাম করতো তাহলে তো ওর বাবাকে আরো ভালো জায়গায় চিকিৎসা করাতে পারতো। আমার বাবা গিয়ে সেই সময় সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে আসলো, তো ও তো করতে পারতো। দ্যাটস ওয়াই, মানে এটা কোনো এমন নয় যে দেখো আজকে আমার ছোটবেলায় যার সাথে সম্পর্ক ছিল, আমি কিন্তু তার সাথে টাকার জন্য সম্পর্কে ছিলাম না, বরং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে। এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি টাইম ও ফোন করে করে টাকা চেয়েছে, কিন্তু আমি কিন্তু ওর কাছ থেকে কোনোদিনও টাকা চাইনি। সো কেউ আমায় বলতে পারবে না যে আমি তার জন্য আজকে এই জায়গায় এসেছি। আমি সবসময় স্বাবলম্বী, এবং আজকের দিনে দাঁড়িয়েও এই যে টাকা দেওয়ার কথা বলতেই আমার খারাপ লাগছে, কিন্তু ও যে বললো না যে আমি ইউটিউব করতে চাইতাম না, তাহলে এখন তো নিজেই ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানায়, এখন তো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সবসময় কিছু পোস্ট করে। আমরা কিছু লিখলেই ভাবে ওকে নিয়ে বলছি, সম্পর্কে থাকাকালীন এরকম প্রবলেম ছিল, এখন এরকম প্রবলেম যে কিছু লিখলেই ভাবছে যে ওকে নিয়েই বলা হচ্ছে, কিন্তু ওকে নিয়ে আমরা কেন বলবো? ওকে নিয়ে বলার তো আমাদের কোনো কারণ নেই। আর এতদিন পরে আমার মনে হয় না সেটার কোনো কারণ। কেন বলবো? সবকিছু গায়ে মেখে নিয়ে রিচ বাড়ানোর চেষ্টা করলে কি হবে? প্রিয়াঙ্কাদের একটা পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়, এবং তারপর থেকেই এটা শুরু হয় যে এই পোস্টগুলো বা যাবতীয় যা বিতর্ক চলছে, সেই পোস্টটাকে বলা হচ্ছে তুমি গৌরবদার প্রাক্তনকে উদ্দেশ্য করে বলা। অ্যাকচুয়ালি কোইন্সিডেন্টালি মিলে গেছে, কারণ আমি প্রেগনেন্সিতে ফোন ঘাঁটতাম, তো আমাকে গৌরব বলল তুমি না ফোন ঘেঁটে সময় নষ্ট করো না, তুমি ডু সামথিং যেটা তুমি বসে করতে পারবে, তুমি বসে এক্সপ্রেশন করো, তুমি একটু দরকার হয় তুমি ক্লাসেস করো, তুমি বসে যে কাজগুলো করতে পারবে ডু সামথিং। মানে আমার মনে হয় তুমি এই যে বসে থাকলে তোমার আরও বেশি মুড সুইংস কাজ করবে। আমার যে এটা কোইন্সিডেন্টালি মিলে গেছে, আমার এটা মনে হয়েছে কোথাও যে কোইন্সিডেন্টালি মিলেও গেছে, আর সেই মানুষটা তুমি তার ঠিকই মানে সেটা বলেছো, করেওছে। হ্যাঁ ঠিকই বলেছো, কারণ যদি অ্যাটেনশন যদি পাওয়ারই হয়, এবার তো মনে হচ্ছে সারা জীবনে স্ক্রিনশট দিয়ে দেবে, ফার্স্ট থেকে সব স্ক্রিনশট করতেই থাকবে, করতে 1 বছরের কন্টেন্ট হয়ে গেছে ওর, আর কোনো চাপ নেই এখন, মোটামুটি শিরোনামে এসে গেছে, আর কোনো চাপ নেই এখন, কেরিয়ার সর্টেড। এই যে বিষয়টা যেটা বলা হয়েছিল যে রেজিস্ট্রির পর গৌরবদার তরফ থেকে মেসেজটা যায় এবং যাবতীয় কথাবার্তা আসে, যখন এই রেজিস্ট্রির পর যায় সেখানে একটা প্রশ্ন হয় যে তোমার কতটা খারাপ লাগার ছিল, যেটা তুমি শুরুতেও বললে যে হ্যাঁ কষ্ট হয়েছে, সেটা আগে জানলে পরে হবে, আমরা সবাই হিউম্যান বিং, সবার খারাপ লাগা রয়েছে। আমি সেইটাই জিজ্ঞেস করবো যে তুমি নিজেদের মধ্যে কি করে মানে বিষয়টা নিয়ে কথা বললে বা খুব ঝগড়া হলো, খুব ঝেড়েছি। আমি কালকে লিখেছি তো যে কি আর সালা মদ খেয়ে নিলাম, ফালতু কেস খেয়ে গেলাম, তারপরে ঝগড়া হলো ফাটিয়ে, তারপর কি, তারপর ঠিকও হলো,
দেখো দেখো, আন্ডারস্ট্যান্ডিং ধীরে ধীরে একটা সম্পর্ক ম্যাচিউর আমারও হতে ওটাই থাকে। মনে হয় যে ও যখন আমার সাথে মানে এই That ঘটনাটা doesn't mean আমি 10টা মেয়েকে মেসেজ করে বেড়াই। কেউ বলতে পারবে না এটা যে আমি 10টা মেয়েকে মেসেজ করে বেড়াই। আমি তো মেসেজ বক্সই চেক করি না। ভাই কি কালক্রমে ভুল করে শালা একটা এক্স কে মেসেজ করে দিয়েছিলাম, পুরো ফালতু কেস খেয়ে গেলাম। খুব ছেড়েছে না শুনছি। খুব খুব মানে খুব ঝেড়েছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঝাড়াটার থেকেও আমি কথা বলছিলাম না, আর কথা বলছিলাম না, আমি কাঁদছিলাম, নিজের রাগ হচ্ছিল, খুব কষ্ট পেয়েছি। কিন্তু জানো তো মানে আমার মনে হয় যে সব কষ্টের শেষটা কোথাও গিয়ে আমার আসছে নতুন সদস্য, সে আমার কষ্টটা কোথাও ভাগ করে নিচ্ছে বলে তাকেও আর কষ্ট দিতে চাইনি, কারণ সে তো আমার মধ্যেই বড় আর হচ্ছে। ও ইচ্ছে করে এমন সময় করলো যেই সময় তুমি প্রেগনেন্ট। একজন মহিলা আরেকজন মহিলার প্রেগন্যান্সির সময় এমন কাজটা করবে কেন? সব থেকে বড় কথা হলো এটা যে কোনো মানুষই করবে কেন? এটা তো মানে খুবই মানে না, সে আমাকে আগেও ফালতু বলার জিনিস। চেষ্টা করেছে কমেন্ট থ্রু, যে ঘটনাটা সেটা নিয়ে আমি ওকে ধরেছিলাম যে এটা কি কেস আমাকে বলো, তো তখন ধরা পড়ে। আমি ঘটনাটা কিন্তু অনেক আগেই জানতাম, কিন্তু মাঝখানে যে এত কনভারসেশন হয়েছে, এত কিছু হয়েছে, সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, কারণ ও আমাকে পুরোটা খুলে তখন বলেনি। যখন জানতে পারি তখন তো দিয়েছি, যা হয় মানে বউ আশা রাখি বউটা এক্স্যাক্টলি দ্বিতীয় বউ হই কি প্রথম বউ হই, আর জীবনে কোনোদিন আর প্রথম দ্বিতীয়র পরে তৃতীয় আর করার চেষ্টা করবে না, কারণ ওই শোনো বউ বানাতে পারি কিন্তু এক্স বানানো যাবে না। আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটা শো স্টার্ট করছি, সেই শোটা হচ্ছে টক্সিক এক্স এর আতঙ্ক, ঠিক আছে? এটা একটা সত্যি শো স্টার্ট হচ্ছে, তুইও আসতে পারিস চাইলে, তোর এক্স তোর সাথে কি কি টক্সিসিটি করেছে তুই আমার শোতে বলতে পারবি, ঠিক আছে? আমরা একটা সুন্দর করে শো করছি, মাঝখানে ওই মদটা রাখা থাকবে যেই মদটা আমি সেদিন রাতে খেয়েছিলাম। আপনারাও চাইলে আসতে পারবেন, আপনারা প্লিজ আসবেন আমার শোতে এবং এই শোকে সাফল্যমণ্ডিত করবেন। আর বেশি কিছু বলতে চাই না। আর হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার মনে হয় যারা আমায় গালাগাল দিচ্ছেন তারা কদিন বাদেই টপকে যাবেন, আমিও টপকে যাবো, ও টপকে যাবে, সবাই আমরা টপকে যাবো। তার কারণ হচ্ছে এই এন্টায়ার জেনারেশনটা আজ থেকে ঠিক হয়তো 50 কি 100 বছর বাদে আমরা থাকবো না। সো এত রাগ করবেন না, ব্লাড প্রেশার বাড়বে, কন্ট্রোভার্সি হচ্ছে, মজা নিন, মজা দেখুন, দেখবেন কন্ট্রোভার্সি হলে খুব মজা লাগে দেখতে। এই মজাটা আপনারা দেখুন। আর ওই মাঞ্চু একটা কথা বলেছে, কন্টেন্ট ক্রিয়েটার, পলিটিশিয়ান এদেরকে বিশ্বাস করবে না, এরা সবসময় আমে দুধে মিশে যায়। তারপর বাকিরা যারা কমেন্ট করে, রাগ করে, ব্লাড প্রেশার বাড়িয়ে ফেলে, তারা সবাই আমসি হয়ে যায়। তো প্লিজ এই প্ররোচনায় পা দেবেন না, আমাদের একদম পাত্তা দেবেন না, এবং আমরা যে কাজগুলো করছি যদি ভালো লাগে সেই কাজগুলো দেখবেন এবং সেই কাজগুলো শুনবেন। প্রিয়াঙ্কা ডান্স করছে, ওর ডান্স দেখবেন, আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু আনছি সেগুলো দেখবেন। আর টক্সিক এক্সের আতঙ্ক শোটা আমরা শুরু করছি নতুন করে, প্রথম আমাদের একটা ব্যাপার, ভালোই আইডিয়া পেয়ে গেছি একটা কন্টেন্টের, সেটা আপনারা প্লিজ দেখবেন। আর কি, সবাই ভালো থাকুন, কন্ট্রোভার্সিতে মজা পান, আবার দুদিন বাদে নতুন কন্ট্রোভার্সি আসলে সেই কন্ট্রোভার্সিতে ঢুকে যান, আমরাও আপনার সাথে আছি, কোনো অসুবিধা নেই। তোমাদের দুজনকে শুভেচ্ছা নতুন একটা। আর হ্যাঁ, আমাদের যে ছোট্ট সন্তান আসছে, এই সমস্ত দেখুন 2 বছর আগে ওই মেসেজটা যেটা করা হয়েছে সেটার দায় আজকে 2 বছর পর হয়তো সে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু করতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে হচ্ছে যে সেটাকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা কিছু বলছেন যেখানে দাঁড়িয়ে আজকের এই সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যায়। এই মুহূর্তটাকে আমরা এনজয় করতে চাই, আপনারাও আমাদের এই আনন্দের মুহূর্তের সঙ্গী হন এবং কন্ট্রোভার্সিরও সঙ্গী হন। আর কি বলবো, ভালো থাকুন, ভালো থাকুন। একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে ওনাকে যারা মেসেজ করে বা যারা কমেন্ট করে, এমন নয় কিন্তু যে আমরা কোনো গ্রুপ চালাই ওনার পেছনে লাগার জন্য। এটা অনেস্টলি স্পিকিং, এবং এই যে ওনার মনে হওয়া যে ওনাকে যদি কেউ খারাপ কথা লিখছে সেটা আমরাই করাচ্ছি, প্লিজ এটা কেউ ওনাকে বোঝান, এটা আমরা করাচ্ছি না, কারণ আমরা প্রচুর কাজের মধ্যে ব্যস্ত থাকি, এইসব গ্রুপিজম করার আমাদের সময় নেই। তাহলে করলে আমরা একটা অন্যরকম আমাদের ভালো কাজে আমরা পিআর করতাম, তাহলে সেটা আমাদের জন্য বেশি লাভজনক, কারণ সেইগুলো কন্টেন্ট আসলে আমরা সেখান থেকে আর্নিংও করবো, ব্র্যান্ডও আসবে এবং আমাদের কাজগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো কেউ যদি ওনাকে কোনো খারাপ কথা লেখে বা খারাপ কথা বলে, সেটার পেছনে আমরা নেই। আমরা চাইলে মানে সে যদি দেখতে চায় কোনো প্রমাণ, আমরা যে কোনো রকমভাবে সেটা প্রমাণ করে দিতে পারি। তো প্লিজ সমস্ত কিছু ভাববেন না যে আমরা আপনার পেছনে পড়ে এই কাজটা করছি, আমাদের অত খেয়ে দিয়ে সময় নেই আপনার পেছনে পড়ে থেকে এই কাজগুলো করার, বরং আপনার প্রয়োজন আছে, কারণ আমাদের সঙ্গে আপনার নামটা জুড়লে আপনার একটু ভালো ভিউয়ারশিপ হয়, কিন্তু আমাদের কিন্তু আপনার সঙ্গে নাম জড়িয়ে ভিউয়ারশিপ তোলার কিছু নেই, বিকজ আমরা আমাদের কাজ করছি, প্রত্যেক দিন উই আর ওয়ার্কিং, এবং আমাদের একটা নিজস্ব জীবন আছে। এই কথাগুলো বলতে চাই না, কিন্তু বলতে হচ্ছে, বলতে বাধ্য করা হচ্ছে। আরও অনেক কথা আছে যেগুলো আমি এখানে বলছি না,
সেগুলো না হয় শোতে বলবো, এখন আপাতত রাখি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।